গ্রামের ফাঁকা রাস্তা, মানুষজনের চলাচল কম। রোশান আমার হাত ধরে মিনতি করছিল, দয়া করে আরেকবার ভাবো। ভাই প্রচন্ড রাগে রোশানের হাত টেনে সরিয়ে দিল। আমিও রোশানকে সাবধান করলাম, আরেকবার যদি আমাকে আটকাতে আসো বা পিছু নাও তাহলে চিৎকার করে গ্রামের মানুষ জড়ো করব, যেতে দাও প্লিজ। রোশান মাথায় হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি আর ভাই বাজারে এসে পৌঁছালাম। একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে বাসের অপেক্ষা করতে লাগলাম। এখান থেকে শহরে গিয়ে টিকিট কেটে তারপর বাসে উঠতে হবে। ভাই এক বোতল পানি এনে দিয়ে বলল, মুখ ধুয়ে নে। চোখের পানি মুছতে মুছতে ওর না জামা সব ভিজে গেছে। আমার মুখ ফুলা, তাও শুক্রিয়া। এত বড় ধোকা খাওয়ার পরও আমি এখনো ঠিকঠাক আছি। চোখে মুখে পানি দিলাম, একটু পানি খেলাম। ভাই বলল, চল হোটেলে গিয়ে কিছু খেয়ে নেই। আমি বললাম, না, আমার খাওয়ার ইচ্ছে নেই, তুমি খেয়ে নাও। 20 মিনিটের মতো কেটে গেল, কোনো বাস এলো না। ভাই তখন প্রাইভেট গাড়িতে যেতে চাইলো। ড্রাইভারদের সঙ্গে কথা বলল, কিন্তু কেউ যেতে রাজি নয়। তারা বলে রাত 12টার কাছাকাছি, এত রাতে কেউ শহরে যাবে না, বাসও আর আসবে না। মহা বিপদে পড়ে গেলাম। চুপচাপ বসে থাকলাম। ভাইও চুপ করে বসে রইল। ভাবলাম, ওই বাড়িতে আর কোনোদিন ফিরবো না, রোশানের সামনে আর কোনোদিন দাঁড়াবো না। প্রয়োজন হলে এই বাজারেই সারা রাত কাটিয়ে দেব। শেষ রাতের অনেক পথচারীরা আমাদের দেখে তাকাতে লাগলো। অনেকে বলল, এত রাতে এভাবে বাজারে থাকা ঠিক না, দিনকাল ভালো না। সত্যিই তো, অচেনা অজানা একটা জায়গায় এভাবে বসে থাকলে অস্বস্তি লাগছে, ভয়ও করছে খানিকটা। কে জানে সামনে আর কি বিপদ অপেক্ষা করছে। সময়ের উপর বিশ্বাস নেই এখন আর। হঠাৎ মনে পড়লো বাসে দেখা মেয়েটার কথা। অদ্ভুত লাগলো। মেয়েটাকে আগে থেকে জানতো আমি বিপদে পড়বো, জেনে শুনে নাম্বার দিয়েছিল। সে যাই হোক, এখন নিজের নিরাপত্তা জরুরি, রাতটা কাটানো দরকার। ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম কল করি। দুবার রিং হওয়ার পরে ওপাশ থেকে নিবু নিবু কণ্ঠে উত্তর এলো, হ্যালো কে? ইতস্ত করতে করতে বললাম, আমি ওই যে সকালে বাসে দেখা হয়েছিল। মেয়েটা লাফিয়ে উঠলো, উচ্ছ্বসিত কণ্ঠে বলল, জি জি বলুন, এত রাতে কল, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ আপু, হয়েছে। স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে, রাগ করে চলে এসেছি। এখন বাস পাচ্ছি না। রাতটা কি আপনার বাসায় থাকা যাবে? কেন নয়, অবশ্যই। আপনারা এখন কোথায় আছেন? কালীগঞ্জ বাজারে। একটু ওয়েট করুন, আমি একটা গাড়ি পাঠাচ্ছি, চলে আসবেন। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, নিঃস্বার্থভাবে সাহায্য করার মতো মানুষ। 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছালাম মেয়েটার বাড়ি। পুরো বাড়িটি দেয়াল ঘেরা। বড় গেট পেরিয়ে ভেতরে ঢুকলাম। মেয়েটি হাসি মুখে এগিয়ে এলো। বাসে ওর নেকআপ ছিল, তাই মুখ দেখা হয়নি। এখন দেখলাম ভীষণ মিষ্টি চেহারা। ঘরে উঠতে বেলি ফুলের তীব্র গ্রান নাকে এলো। চোখ ঘুরিয়ে দেখি উঠোন জুড়ে নানা রকম ফুলের গাছ। বাহ, কি সুন্দর পরিবেশ, রুচিশীল মানুষ বটে। মেয়েটি বলল, ফ্রেশ হয়ে নিন আপনারা। ফ্রেশ হয়ে দেখি ডাইনিং টেবিলে খাবার সাজানো। ম্লান হেসে বললাম, এসবের কি দরকার ছিল? চুপচাপ খেয়ে নিন, মুখ দেখে বোঝা যাচ্ছে খাওয়া হয়নি। আমরা খেলাম, খুব ক্ষুধা পেয়েছিল, পেট ভরে খেলাম। মেয়েটা পাশে বসে নিজ হাতে তরকারি তুলে দিচ্ছিল। খাওয়া শেষ হলে ভাইকে এক রুমে শোয়ার ব্যবস্থা করে দিল। আমাকে বলল, আপনি চাইলে আলাদা রুম দেব, আবার চাইলে আমার সাথে ঘুমাতে পারেন। আমি কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, এত বড় বাড়ি, এতগুলো রুম, কিন্তু কাউকে তো দেখলাম না, আপনি ছাড়া আর কেউ নেই? হেসে বলল, এটা আমার শ্বশুর বাড়ি, আমরা 4-5 জন থাকি। গতকাল সবাই বেড়াতে গেছে, এখন বাড়িতে আমি আর আমার ছেলে। ও বিবাহিত শুনে চমকালাম। তার উপর আবার ছেলেও আছে, দেখে কখনো ভাবিনি বিবাহিত। আমি জানি সারা রাত আমার ঘুম হবে না, কেঁদেই কেটে যাবে সারা রাত। তাই আমার সুবিধার জন্য তাকে বললাম, এক্সট্রা রুম থাকলে সেখানে আমাকে জায়গা দাও আপু। সে আমার কথা মতো তাই করলো। জায়গা গুছিয়ে দিয়ে লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। আমি ডেকে বললাম, তোমাকে যে শুরু থেকে তুমি তুমি করে বলছি, কিছু মনে করছো না তো? আসলে সেম বয়সের মনে হচ্ছিল, তাই তুমি করে বলা। আর এখন মনে হচ্ছে তুমি আমার থেকে ছোটই হবে। সে হেসে বলল, না না, কোনো সমস্যা নেই। ভালো লাগলো তাকে, কি কেয়ারিং মেয়েটা। তবে আশ্চর্য লাগলো একটা ব্যাপার, এত রাতে তার বাড়িতে আসলাম, সে জানে স্বামীর সাথে রাগ করে এসেছি, তবু একবার প্রশ্ন করলো না। কি ঝামেলা বা কি হয়েছে যে এত রাতে চলে যেতে চাচ্ছিলাম? সামান্য কাজলের জন্য যার এত কৌতূহল, এত বড় বিষয়ে তার কোনো কৌতূহল নেই। কেমন যেন বেমানান বিষয়টা। চিন্তা ভাবনা এক সাইডে দিয়ে চোখ বন্ধ করলাম। ঘুম আসে না, ব্যর্থ আমি। বারবার ঘটে যাওয়ার ঘটনা মনে পড়ছে, চোখে ভাসছে। কি করে মানুষ এভাবে ঠকাতে পারে? আমার জীবনে বা কেন এত কিছু ঘটছে? সব ভুল মানুষে ভরা জীবন। নিজেকে নিজের কাছে অসহ্য লাগতে লাগলো। মুখে কাপড় গুজে চিৎকার করতে লাগলাম, রোশনকে যদি শুধু বিয়ে করতাম তবে এমনটা লাগতো না। কিন্তু তাকে তো আমি ভালোবেসেছি, মায়ায় পড়েছি তার, যার কারণে ভেতরটা একদম ছিঁড়ে যাচ্ছে। আমি নিশ্চিত পাগল হয়ে যাব, নয়তো মরে যাব। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। ফোন বেজে উঠলো, রোশন কল করছে। অনেক আগে থেকে কল মেসেজ করেই যাচ্ছে সে। আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই কথা বলার, বরং কল দেখলে যন্ত্রণা বাড়ছে হুড়মুড় করে। তার নাম্বারটা ব্লক লিস্টে রাখলাম। নিজের সাথে যুদ্ধ করতে করতে এক নির্মম রাত পার করলাম আমি। অপেক্ষায় ছিলাম ফজর হওয়ার। একটু দিনের আলো ফুটতেই ভাইকে ডেকে তুললাম। মেয়েটা দেখি নাস্তা বানিয়ে হাজির। ফ্রেশ হয়ে খেলাম। বললাম, তুমি এত কষ্ট করছো কেন? আমরা বাহিরে নাস্তা করে নিতাম। সে মুস্কি হাসি ছাড়া আর কিছু বলল না। জিজ্ঞেস করলাম, তোমার নাম কি?
নামটাই তো জানা হয়নি। জাকিয়া, সুন্দর নাম। আমরা বের হওয়ার সময় তার ছেলে উঠলো ঘুম থেকে। কি কিউট ছেলেটা, কি সুন্দর করে হাঁটে। আমি একবার কুলে নিলাম তাকে, চুমু খাই। আসার সময় তার হাতে টাকা 2000 দিয়ে আসি। জাকিয়া থেকে বিদায় নিয়ে চলে আসি, বলে আসি তুমি আমার ওখানে একবার যাবে তোমার স্বামীকে নিয়ে, কেমন? বাস পেয়ে সকাল সকাল দ্রুত চলে আসি কাউন্টারে। টিকিট কাটার ঘন্টা দুয়েক পরে গাড়ি আসে, উঠে বসি। শরীর একদম ছেড়ে দিয়েছে, সিটে মাথা হেলিয়ে দিলাম। যত আগে বাড়ি গিয়ে পৌঁছাবো তত শান্তি পাবো এমনটা মনে হচ্ছে। মা বাবা বাড়ির সবাই কাল থেকে কল দিচ্ছে, তাদেরকে ভালো ভালো বলতেছি। ঝামেলা যে হচ্ছে সেটা শোনাচ্ছি না, লজ্জা লাগছে ভীষণ। কি করে বাড়ি গিয়ে সবাইকে ঘটে যাও ঘটনা বলবো? আমার কপালটাই কেন এত খারাপ হতে গেল? মেসেজে টুংটাং শব্দে ফোনে চোখ বুলাই। জাকিয়ার নাম্বার থেকে মেসেজ, লম্বা লেখা। আগ্রহ নিয়ে পড়তে লাগলাম। মেয়েটা আমাকে কি লিখতে পারে? সে লিখেছে, আপনি কি জানেন আমি রোশনের স্ত্রী, প্রথম স্ত্রী। আমি আপনার বিষয়ে জানতাম না, গতকালই জানি আপনার মুখে সব কথা। পরে ননদের থেকে এক প্রকার ব্ল্যাকমেল করে সব শুনি। খারাপ লাগা স্বাভাবিক, আমারও লাগছে। আমি গ্রাম্য মেয়ে, অত শিক্ষিত না, বাবাও অত বড় লোক না। ভাগ্য করে এ বাড়িতে বিয়ে হয়েছে আমার। এই সংসার, এই বাড়িঘর সব আমার। হঠাৎ রোশনের অন্য বউ হাজির হলে আমি তার জন্য সব ছেড়ে দিতে পারি না। স্বার্থপর মেয়ের অনেক আছে যারা নিজের ভালো বুঝে, আমিও তাদের দলে। আমি আমার স্বামীকে সবকিছু থেকে দূরে রাখার চেষ্টা করব। আমি ছেড়ে দেব না তাকে। আমি তাবিজে বিশ্বাস করি। শীঘ্রই বড় হুজুর ধরে তাবিজ করে রোশনের মন থেকে আপনাকে ভুলাবো, আপনাকে মন থেকে মুছে ফেলবো, আমার প্রতি আকৃষ্ট করাবো। আপনিও দূরে থাকবেন, কাছে আসতে চাইলে কষ্ট পাবেন, কিন্তু রোশনকে পাবেন না। মেসেজটা পড়ে থম মেরে গেলাম আমি। মাথার উপর দিয়ে যাচ্ছে সব। মেয়েটা রোশনের বউ, তার বাড়িতে রাতে থেকেছি, সব জানতো মেয়েটা, অথচ কিচ্ছু বলেনি। কি ডেঞ্জারাস মেয়ে, কি খারাপ চিন্তা ভাবনা। সি, ঘৃণা লাগতে লাগলো মেয়েটার উপরও। সে সুন্দর করে মেসেজটা লিখতে পারতো। ঝুম মেরে বসে রইলাম, কিন্তু চিন্তা করার শক্তি আর নেই। জীবন আমাকে এত অভিজ্ঞতা না দিলেও পারতো। পুরো 13-14 ঘন্টা জার্নি করে বাড়ি এসে পৌঁছালাম। সবার একই প্রশ্ন, গিয়ে চলে আসলাম কেন? আমি সোজা রুমে গেলাম। তাদের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার গলা আটকে যাবে, কেঁদে ফেলবো। বাই বলতে শুরু করলো, তার কণ্ঠে আগুন। সে বলছে সবাই শুনছে, আর আমি রুমে বসে কাঁদছি। কতক্ষণ যেভাবে রুমের ভেতরে থাকলাম ঠিক নাই। কেউ খেতেও ডাকেনি, একবার এসে পাশেও বসেনি আমার। পুরো ঘরে কারোর মুখে তেমন কোনো কথা নেই। 2 দিনের ঘুমহীন আমি। কি করে যে হঠাৎ গভীর ঘুমে তলিয়ে গেলাম টেরই পাইনি। ঘুম ভাঙে সকাল 10টায়, উঠে দাঁড়াই। শরীরটা ফ্রেশ লাগছিল, ভালো লাগছিল, মনে হচ্ছিল আমার সাথে কিছুই হয়নি কখনো। সেকেন্ডের মধ্যে সবকিছু আবার মনে পড়লো, মাথা ঘুরাতে লাগলো। বসলাম বিছানায়। সবচেয়ে আশ্চর্য লাগলো, বাড়ির একটা মানুষ আমার খোঁজ নেয়নি কেন? না খেয়ে ঘুমালাম, আমার সাথে বাজে কিছু ঘটলো, তারপর কেউ কথা বলার জন্য আমাকে ডাকলো না কেন? উঠে বের হলাম ঘর থেকে। মাকে বসা দেখলাম উঠোনে। রান্নাঘরে ঢুকে আগে ভাত নিলাম, খিদের জ্বালায় মরে যাচ্ছি। খেতে খেতে ভাবি ঢুকলেন। জিজ্ঞেস করলাম, আমার সাথে কেউ কথা বলছো না কেন ভাবি? তুমিও বলছো না? ভাবি বলল, কি আর বলবো, যা যা হচ্ছে কিছু বলার আছে? আমি আর কথা বাড়ালাম না। খাওয়া শেষে মায়ের কাছে গিয়ে বসলাম। ডাকলাম, মা, কথা বলছো না কেন কাল থেকে? মা তাকালেন একবার আমার দিকে। আমি কিছু বলতে গিয়ে কেঁদে ফেললাম। কেঁদে কেঁদে বললাম, মা, রোশনকে ছাড়বো না একদম। হাজতের ভাত খাইয়ে ছাড়বো। বাবা কোথায়? বাবাকে নিয়ে এখনই থানায় যাব। কতজনকে থানায় নিবি আর? তোর সাথে কেন এত সব ঘটে? ক্লান্ত আমরা। ধাক্কা খেলাম মায়ের কথায়। চোখ মুছে বললাম, এমন করে বলছো কেন মা? আগে একটা ঘটনা ঘটলো তোর সাথে, এখন আবার? একটু পরে মানুষ জানাজানি হলে থুথু দেবে আমাদের মুখে, মুখ লুকানোর জায়গা পাবো? মায়ের কথায় ধাক্কার পর ধাক্কা খেতে লাগলাম আমি। হৃৎপিণ্ড কাঁপতে লাগলো। মা, এসব কি বলছেন? প্রশ্ন করলাম, এসবের জন্য তুমি আমাকে দোষী করছো কেন মা? বাড়ির সব মেয়েরা তো সুন্দরভাবে সংসার করছে, তোর কোনো সংসার টিকে না কেন? এই সংসারটা টিকিয়ে রাখ। রোশনের আগের বউ আছে, তবুও সে তোকে ছেড়ে দিতে চাইনি। সে তো বলেছে তার সাথে থাকতে। রোশনের সাথে কোনো মামলা করার দরকার নেই। এই তো তোরা বাহিরে যাবি, ওখানে গিয়ে সংসার কর। আগেরকার কত মানুষ একসাথে 2 বউ ছিল, এখনো আছে। পাগল হইছো মা? আমি থাকতে পারবো না। কোন দিক দিয়ে আমার কমতি আছে যে বউ থাকা সত্ত্বেও আমি থাকবো? আমি পারবো না। মা বড় বড় চোখ করে তাকালেন আমার দিকে। সব দিক দিয়ে এত পরিপূর্ণ তুই, তাহলে সবাই এত ঠকায় কেন তোকে? শেষ কথা শুন, রোশনের সাথে সম্পর্ক ভাঙানোর কোনো দরকার নেই। তার সাথে আমার কথা হয়েছে, তোর বাবাও বলেছে তার বউ তার বাড়িতে থাকুক, তুই থাকবি বিদেশে, কোনো ঝামেলা হবে না। আমি পারবো না, আমি তাকে ডিভোর্স দেব। বেঈমান একটা, এসব বেঈমানের সাথে থাকা সম্ভব না আমার। আমি দম আটকে মরে যাব। তাহলে এই বাড়িতেও তোর জায়গা নেই। কি বলে পিছু হটলাম আমি। মায়ের কি হলো? তখন থেকে কি সব বলে যাচ্ছে আমাকে। আরো অনেক কথা কাটাকাটি হলো মায়ের সাথে। এই প্রথম মায়ের সাথে আমার ঝগড়া হলো। মায়ের সাথেও যে মেয়েদের ঝগড়া হয় সেটা আমি বুঝতামই না, আজ এই মুহূর্তে বুঝলাম। মায়ের সাথে কথা বলার এক বিন্দু শক্তি নাই আমার। মায়ের এসব কথা আমার শরীর থর
থরথর করে কাঁপছে, মনে হচ্ছে আমার আর আপন কেউ নেই। কেঁদে কেঁদে ঘরে ঢুকলাম। মায়ের নির্মম কথাগুলো কানে বাজতে লাগলো। এতদিন যা যা কষ্ট পেয়েছি তার সবচেয়ে বেশি আঘাত পাচ্ছি মায়ের কথাগুলো ভেবে। মায়েরা তো আপন হয়, তবে কেন যখন আমার পাশে দাঁড়ানোর কথা তখন আমাকে যন্ত্রণা দিচ্ছে? তবে কি মেয়েরা এক সময় মা বাবার কাছে বোঝা হয়ে যায়? এক অসহনীয় যন্ত্রণা পেয়ে কাঁদতে কাঁদতে শরীর এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে কখন ঘুমিয়ে পড়েছিলাম টেরও পাইনি। সকালে ঘুম ভাঙতে শরীরটা সতেজ লাগছিল। আশ্চর্য হলেও সত্য, অনেকক্ষণ কান্নার পরে ঘুমালে ঘুম শেষে শরীরটা কেন যেন একটু ফ্রেশ লাগে। জানালা খুলে দিলাম, পাখিরা কিচিরমিচির করতেছে। বাতাসে জানালা ধারে জারুল গাছের পাতাগুলো দুলছে এলোমেলো ভাবে। কি স্নিগ্ধ শান্ত একটা সকাল। এমন দৃশ্য দেখতে দেখতে এক মুহূর্তে যেন ভুলে যায় আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো। পর মুহূর্তে সবকিছু মনে পড়ে বুকটা আবার হু হু করে ওঠে। ব্রাশ করে বাহিরে বের হলাম। বাড়ির কেউ তখনও ওঠেনি। হয়তো সবাই নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছে। কতদিন হলো ছেলেটাকে দেখি না। নিজের উপর দিয়ে যা যাচ্ছে সেটা সামাল দিতে হিমশিম খাচ্ছি। ছেলের কাছে যাওয়ার মতো মানসিক শক্তিও আমার নেই। কবর পাড়ে গিয়ে দেয়াল ধরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। গোলাপ জলের বোতলের কিছু অংশ এখনো দেখা যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেললাম। একটা মানুষের আয়ু যেন সামান্য একটা বোতলের থেকেও কম। মনে মনে কত কথা বললাম ছেলের সঙ্গে। আমি যখন ওর কবরের পাশে আসি তখন ভাবি ও আমার সব কথা শুনছে। আফসোস করে বলি, আজ যদি তুমি বেঁচে থাকতে আমি তোমাকে নিয়ে নির্দ্বিধায় বাকিটা জীবন কাটিয়ে দিতাম। বাড়ি ফিরে দেখি মায়ের রুমে আমাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। সেদিকে না তাকিয়ে নিজের রুমে ঢুকে গেলাম। মা বাবা বারবার ডাকলেন আমাকে। অবশেষে গেলাম তাদের কাছে। থম মেরে দাঁড়িয়ে গেলাম রোশানকে দেখে। কখন এলো? রোশানকে দেখে বুকের আগুন দ্বিগুণ জ্বলে উঠলো। কাউকে পরোয়া না করে সোজা নিজের রুমে চলে এলাম। সে পেছন পেছন এসে ঘরে ঢুকে পড়লো। আমি চিৎকার করে বললাম, বের হও এখনই। তোমার এত সাহস কি করে হয় আমার সামনে আসার? তাকে ধাক্কা দিতে লাগলাম। সে আমার হাত ধরে ফেললো, জড়িয়ে ধরে বলল, শান্ত হও প্লিজ। নিজেকে ছাড়িয়ে নেওয়ার শক্তি আমার নেই। তাই গলা নিচু করে বললাম, আমাকে ছেড়ে দাও, যা বলার দূর থেকে বলো। সে খাটে বসে বলল, দেখো সুমাইয়া, কত মানুষ আছে যাদের দুই স্ত্রী আছে, তারা একসাথে সংসার করছে। তোমাকে তো একসাথে থাকতে বলছি না আমি। আমরা বিদেশে থাকবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিও না প্লিজ। খুব ভালোবাসি তোমায়। তুমি না থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না। আমি ফুঁসকে উঠলাম। আমি যাকে ভালোবাসি, যাকে বিয়ে করছি, হঠাৎ জানতে পারলাম তার স্ত্রী সন্তান আছে। এটা কত বড় প্রতারণা, বুঝতে পারছো? আমি মরে গেল তোমার স্ত্রী হয়ে থাকতে পারবো না। যে আমার সে কেবল আমার। সে অন্য কারো এক বিন্দু হলে আমি সেটা মানতে পারবো না। রোশান বলল, আমি যদি তাকে ছেড়ে দেই তবে কি তুমি আমার সঙ্গে থাকবে? কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না। তুমি যেন চলে না যাও তাই আমি প্রথমে মিথ্যা বলেছি। বিশ্বাস করো, তোমার প্রতি আমার যে টান, যে মায়া, তার কারোর জন্য কখনো অনুভব করিনি। কে কখন কাকে ভালোবেসে ফেলে মানুষ তা জানে না। নিজের অজান্তেই কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমিও বুঝতে পারিনি। দয়া করে ক্ষমা করো আমায়। সম্পর্কটা ভেঙো না। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু একটু বুঝো আমায়। আমি রাগে গলা কাঁপিয়ে বললাম, তোমার কোনো কথা শুনবো না, আমি কারো কথা শুনবো না। যদি সেটা তোমার কাছে ফেরার কথা হয়। যারা বিবাহিত পুরুষকে দ্বিতীয় স্বামী হিসেবে গ্রহণ করে আমি তাদের ঘৃণা করি। আমি ওরকম হতে পারি না, হতে চাইও না। তোমাকে মেরে টুকরো টুকরো করলেও আমার দুঃখ কমবে না। দয়া করে সরো আমার চোখের সামনে থেকে। সে ফিস ফিস করে বলল, তুমি যদি আমার না হও তবে আমাকে মেরে ফেলো। তোমায় ছাড়া বেঁচে থাকার মানে নেই। আমি হু হু করে হেসে উঠলাম। রোশন পাগল হয়ে গেছে নাকি আমি পাগল হয়ে গেছি বুঝে উঠতে পারছিলাম না। কি সব বলছে সে? ভালোবাসে নাকি আমাকে? চোখ কঠিন করে বললাম, অনেক হয়েছে, এবার বের হও। এক সেকেন্ডও দাঁড়াবে না এখানে। জোর করে ঘর থেকে বের করে দিলাম তাকে। দরজা বন্ধ করে দিলাম। বিছানায় উপর হয়ে কাঁদতে লাগলাম। যতই রাগ করি না কেন, মনে বলে রোশন আমাকে সত্যিই ভালোবাসে। আমি অনুভব করি সেটা। আর সে সত্যি সত্যি ভালোবেসেও তার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। তার একটা বাচ্চা আছে। যদি জাকিয়ে জানতে পারে আমরা আবার এক হয়েছি, সে কি করবে কে জানে। মেয়েটা প্রচন্ড স্বার্থপর। আর আমি নিজেও এই সম্পর্কে মেনে নিতে পারবো না। সব সময় মনে হবে ওর আরেকজন স্ত্রী আছে, ও তাকে শোয়, তার সঙ্গে রাত কাটায়, খুব কাছাকাছি হয়। এসব ভাবলে না মরেও নরকের যন্ত্রণা সহ্য করতে হবে আমাকে। প্রতিদিন ধুকে ধুকে মরতে হবে। তার চেয়ে একবারই কাঁদতে কাঁদতে মরে যাওয়া ভালো। রোশন একটা ছেলে, তার চিন্তা আমার করে লাভ নেই। সে যখন জাকিয়ার কাছাকাছি যাবে তখন আর কিছুই মনে থাকবে না। আমি যে ছিলাম তার জীবনে সেটাই ভুলে যাবে। তাই এই সম্পর্ক এখানেই শেষ। রোশন ব্যর্থ হয়ে চলে যায়। আমি জানালার পাশে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখি। বুকটা ছিঁড়ে যাচ্ছিল, ভীষণ মায়া লাগছিল। মনে হচ্ছিল এখনই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরি, বুকের উপর মুখ রেখে বলি, অসম্ভব ভালোবাসি তোমায়। বাড়ির সবাই আমার বিপক্ষে, কেউ ভালো করে কথাও বলে না। মনে হয় আমি যেন একটা উটকো ঝামেলা। সবার কথা ছিল রোশনকে যেন মেনে নেই। ওর ব্যবহার, ওর চোখের ভাষা সবই দেখে যেন কেউ বলবে যা হয়েছে ভুলে যাও।
ছেলেটাকে ক্ষমা করে নতুন করে শুরু করো। কিন্তু আমি পারিনি, পারবো না। তার প্রতি ভালোবাসা এখনো আছে আমার, তবুও তার থেকে দূরে থাকবো আমি। বাড়ির লোকজন যখন আমাকে চায় না, এড়িয়ে চলে, তখন আমি এবার কেন তাদের চোখের সামনে থাকবো? আমি আবার প্যারিসে ফিরে এলাম। আসার আগে বাড়ির লোককে বললেও কেউ ভালো করে কথা বলেনি, এমনকি মাও না। মাঝে মধ্যে হাসি পায় অনেক, মনে হয় জীবনে দুর্ঘটনা না ঘটলে এক জীবন পার হয়ে গেল আমি মানুষ চিনতাম না, বুঝতে পারতাম না আপন জন পর হয়। প্যারিসে আসার আগের দিন ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় রোশানের ঠিকানায়। অনেকে হয়তো ভাববে আমি তাকে শাস্তি না দিয়ে কেন এত সহজে ছেড়ে দিলাম। মায়া, মায়া কি জিনিস যারা জানে না তারাই এমনটা বলবে। অনেকবার ভেবেছি তাকে শাস্তি দিয়ে ছাড়বো, কিন্তু ভাবনাটা বাস্তব করতে পারিনি। আমি তাকে এতটা ভালোবাসি, এতটা আসক্ত তার প্রতি, তাকে কষ্ট দেওয়া, তার ক্ষতির কথা ভাবা আমার পক্ষে অসম্ভব। আমি বিশ্বাস করি আমার প্রতি তার মনের টানা এখনো আছে। থাকুক না, সে তার মতো ভালো থাকুক। প্যারিসে ফিরে আপা দুলাভাইয়ের ব্যবহার ও সুবিধার মনে হলো না। বুঝলাম তারাও পরিবারের বাকিদের মতো চায়, যা হয়েছে ভুলে গিয়ে সংসারটা টিকিয়ে রাখতে হতো আমাকে। আমি উল্টো পথে হাঁটায় সবার রাগ আমার প্রতি। থাকুক রাগ, যারা আর চোখে দেখে আমায়, তারা যতই আপন হোক, আমি আর থাকবো না তাদের পাশে। চলে যাব এমন জায়গায় যেখানে আমার ছায়াও কেউ খুঁজে পাবে না। নতুন শহর, নতুন পরিচয়, সেখানে নতুন করে বাঁচবো আমি। রাতে গুগলে ফ্রান্সের বিভিন্ন শহর খুঁজলাম, শেষে দক্ষিণ ফ্রান্সের ছোট শহর আবিক শহরকে পছন্দ হলো। অনলাইনে ট্রেনে টিকিট কেটে ফেললাম। আমি চলে গেলাম, আপা দুলাভাই হয়তো কষ্ট পাবে না, তবু একটা চিঠি রেখে গেলাম যাতে আমাকে না খুঁজে। সকালে ব্যাগ গুছিয়ে রওনা দিলাম নতুন শহরের পথে। 4 ঘন্টার জার্নি শেষে এসে পৌঁছালাম আবিক। 2 হাতে টলি ব্যাগ, গায়ে কালো ওভারকোট জড়িয়ে হাঁটছি। পাশ দিয়ে বয়ে চলা রোন নদীর কুয়াশা মাখা বাতাসের ঝাপটা গায়ে লাগছে। একটু থেমে প্রাণ ভরে শ্বাস নিলাম। হাঁটতে হাঁটতে দূরে একটা বুকশপ দেখলাম। ভাবলাম ওখানে গিয়ে হয়তো ভাড়ার বাড়ির খোঁজ পাওয়া যাবে, কিন্তু দোকান অব্দি যেতেই হলো না। তার আগে চোখ পড়লো একটা কার্টের বোর্ড, লেখা রুম ভাড়া হবে। বোর্ডটা একটা পুরনো দোতলা বাড়ির সামনে ঝুলছে। আশার আলো চোখে নিয়ে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম। দুরু দুরু বুকে বেল বাজালাম। মুহূর্তে দরজা খুললো, এক বৃদ্ধা বের হলেন। ঠোঁটে হালকা হাসি, চোখে মায়া। ইংরেজিতে বললেন কি চাই। আমি তার ভাষার জবাব দিলাম, বাসা ভাড়া দেওয়া হবে, আমি একটা রুম চাই। তিনি বললেন ভেতরে আসো, কথা বলি। তোমার নাম কি, কোথা থেকে আসছো? প্যারিস থেকে। প্যারিস থেকে কেউ ওই ছোট শহরে আসে না সচরাচর। কি বলবো বুঝতে পারছি না। সত্যি বললে হয়তো রুম ভাড়া দেবে না, সত্যি পরে বলা যাবে। এখন একটা আশ্রয় দরকার। বললাম পর্যটক হয়ে এসেছি, শহরটা ঘুরে দেখতে চাই, পরিচিত কেউ নেই, 1 মাসের জন্য রুমটা চাই। নাম? 1 সেকেন্ড ভেবে বললাম আমার নাম ক্লারা। ঢুক গিললাম গোপনে। এখন থেকে এই নতুন শহরে আমি ক্লারা, ক্লারা হয়ে থাকবো। তিনি একটু চিন্তিত হয়ে বললেন, তুমি বিদেশি, দেখতে তো বাঙালি মনে হচ্ছে। হেসে বললাম, মা বাঙালি, বাবা ফ্রান্সের। হেসে বললেন, আমি মাদাম এলিনা। এসো রুমটা দেখিয়ে দিই। আমি একাই থাকি, 1 ছেলে আর 1 মেয়ে আছে। ওরা প্যারিসে বিশ্ববিদ্যালয়ে পড়ে, উপরে ভাড়াটিয়ারা থাকে। তুমি যেহেতু মেয়ে, তোমাকে নিচতলায় আমার রুমের কাছে রুমটা দিচ্ছি। রুমটা দেখে চোখ জুড়িয়ে গেল আমার। সাদামাটা হলে অদ্ভুত সুন্দর, শান্ত, নিরাপদ। মাদাম এলিনা সেই রুমের জানলা খুলে দিলে আমি অবাক হয়ে গেলাম। জানালার পাশে সেই রুন নদীটা, জানালা দিয়ে রুন নদীর জলরাঙ্গা ছায়া দেখা যাচ্ছে। শাঁসা শব্দে নদীর জল বয়ে যাচ্ছে। বাতাসের ঝাপটায় রুমের পর্দা দুলছে বাতাসে। আমি স্তব্ধ হয়ে এক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিলাম দৃশ্যে। অসম্ভব সুন্দর। মাদাম এলিনার প্রশ্নে ঘোর বাংলো আমার। তিনি মৃদু হেসে জানতে চাইলেন, পছন্দ হয়েছে? উচ্ছ্বসিত হয়ে বললাম, অনেক অনেক পছন্দ হয়েছে। ওকে বিশ্রাম নাও। এত অন্ধকারের পরে এই আলোর দেখা পেয়ে মনে হলো বুকের ভেতরে জমে থাকা ভারটা একটু হালকা হলো। ঠিক করলাম পেছনে ফিরে আর তাকাবো না, মন পুড়লেও না। আমার কেউ ছিল না, না আমি কারো ছিলাম। এখন থেকে আমি শুধুই ক্লারা। বিছানায় গা না এলিয়ে জানালার পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বাতাস গায়ে মাখতে লাগলাম। এই শহর, এই নদীর পারে, এই ছোট্ট রুমে আমি বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো অনায়াসে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর ইনশাল্লাহ খুব দ্রুত বাকি অংশ শেয়ার করবো। আজকের মতো আল্লাহ হাফেজ।